শেষকৃত্যের দুদিন পরে বাড়িতে ফিরে এলেন মেঘালয় কয়লা খনিতে মৃত বলে ধরা হওয়া শ্যামবাবু সিনহা। মেঘালয় কয়লা খনি ঘটনার সম্ভাব্য অনিয়মের অভিযোগ সামনে এলো শ্রীভূমির রাতাবাড়িতে। ঘটনা ঘিরে আলোড়ন সৃষ্টি, আনন্দ আর আতঙ্কে হতভম্ব যুবকের পরিবার। মন্ত্রী কৃষ্ণেন্দুর সহায়তায় মেঘালয় থেকে যুবকের আধপোড়া দেহ পৌঁছেছিল বাড়িতে। শাস্ত্রীয় নিয়মে সম্পন্ন হয়েছিল যুবকের শেষকৃত্য। সরকার থেকে আরো 5 লাখ টাকার আর্থিক সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দুদিন পরে বাড়িতে পৌঁছায় যুবক। চোখের সামনে দাহ সংস্কার হয়, হঠাৎ করে সামনে দেখে আমরা বাকরুদ্ধ হয়ে পড়ি, দাবি পরিবারের এক সদস্যের। শ্যামবাবু সিনহা যখন জীবিত, তাহলে যার দেহ দাহ করা হলো তিনি কে? উঠছে প্রশ্ন। কি তার ধর্মীয় পরিচয়? এটাও সবচেয়ে বড় প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে মেঘালয়ের হাসপাতাল এবং প্রশাসনিক ত্রুটির অভিযোগ সামনে আসছে। জীবিত শ্যামবাবু সিনহাকে তলব করেছে মেঘালয় পুলিশ। শুরু হয়েছে প্রশাসনিক আভ্যন্তরীণ তদন্ত। বাড়িতে কৌতূহলী মানুষের ভিড় বাড়তেই শ্যামবাবুকে আপাতত জনসমক্ষে আনছে না পরিবার। মেঘালয় কয়লা খনি অঘটনে মর্মান্তিক জীবনহানি ঘটেছিল বলে খবর ছড়িয়েছিল রাতাবাড়ির প্রত্যন্ত ল্যাংটারপাড় গ্রামের বাসিন্দা শ্যামবাবু সিনহার। আর এরপরে কাহিনী রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে। পরিবারের দাবি অনুযায়ী শ্যামবাবুর মৃত্যু সংবাদে রীতিমতো আকাশ ভেঙে মাথায় পড়েছিল তাদের। আর্থিক অসচ্ছল পরিবারের পক্ষে মেঘালয় থেকে দেহ বাড়ি পৌঁছানোর ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি হলে এগিয়ে আসেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বাড়িতে এক প্রতিনিধি দল পাঠিয়ে যুবকের পরিবারকে নগদ আর্থিক সহায়তা পাঠিয়ে দেওয়ার পাশাপাশি মন্ত্রীর সাহায্যে মেঘালয়ের হাসপাতাল থেকে শ্যামবাবু সিনহার মৃতদেহ শনাক্ত করে নিয়ে এসে শাস্ত্রীয় নিয়ম মেনে সৎকার সম্পন্ন করেছিল আপনজন সহ পাড়াপড়শিরা। কিন্তু শেষকৃত্য সম্পন্ন হওয়ার দুদিন পরে হঠাৎই শ্যামবাবু সিনহা বাড়িতে পৌঁছালে পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হয় পরিবারের। আর এই ঘটনা জানাজানি হতে এলাকায় চরম চাঞ্চল্য এবং কৌতূহলের সৃষ্টি হয়। এই অবিশ্বাস্য ঘটনার বিষয়ে পরিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে প্রায় মাসখানেক আগে শ্যামবাবু সিনহা মেঘালয়ের একটি কয়লা খনিতে কাজে যোগ দেন। গত 5 ফেব্রুয়ারি সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় গুরুতর আহত কয়েকজন শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তখন পরিবার থেকে বারবার শ্যামবাবুর মোবাইল ফোন দিয়ে সেখানে মোবাইল ফোন সুইচ অফ দেখায়। পরবর্তীতে পরিবার থেকে তার খুঁজে মেঘালয় সেই স্থানে পৌঁছান তার বড় ভাই। সেখানে গিয়ে তারা জানতে পারেন শিলং সিভিল হাসপাতালে কয়েকটি মৃতদেহ রাখা আছে। সেখানে গিয়ে শনাক্ত করেন মৃতদেহের মধ্যে শ্যামবাবু সিনহাকে। মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবার গভীর শোকে ভেঙে পড়ে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য প্রদান করে শ্যামবাবুর বাড়িতে প্রতিনিধি পাঠান। তার বড় ভাই কালাসেনা সিনহার হাতে নগদ অর্থ প্রদান করা হয়। মন্ত্রীর পক্ষ থেকে শ্যামবাবুর মরদেহ বাড়িতে পৌঁছানোর যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়। পরিবারকে 5 লক্ষ টাকার সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কিন্তু শেষকৃত্যের দুদিন পর আচমকাই বাড়ির দরজায় কড়া নাড়েন শ্যামবাবু নিজেই। তাকে সামনে দেখে প্রথমে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়ে। কেউ কেউ বিশ্বাসই করতে পারেননি যে শ্যামবাবু সত্যিই জীবিত। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পরে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এটা কিভাবে সম্ভব? এই মহা গাফিলতির জন্য দায়ী কে? শ্যামবাবু যখন জীবিত তখন কার দেহের সৎকার করা হলো? ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন এখন এটি, হাসপাতাল কর্তৃপক্ষ কি ভুল পরিচয় দিয়েছিল, নাকি প্রশাসনিক স্তরে কোনো বড় ধরনের গাফিলতি হয়েছে? প্রাথমিকভাবে জানা গেছে মেঘালয় পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। হাসপাতালের নথিপত্র, মৃত এবং আহত শ্রমিকদের তালিকা এবং পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া পরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতাল এবং কয়লা খনি কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্যামবাবু সিনহার পরিবারের এক সদস্য জানিয়েছেন, ইতিমধ্যে মেঘালয় পুলিশ বিষয়টি নাকি খতিয়ে দেখছে এবং দুদিনের মধ্যে সেখানে হাজির হওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে শ্যামবাবুকে। নজিরবিহীন এই ঘটনাকে ঘিরে এখন নানা জল্পনা কল্পনা চলছে। কেউ বলছেন পরিচয় বিভ্রাট, কেউ বলছেন নথিগত ভুল, আবার কেউ প্রশ্ন তুলছেন খনির নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থার গাফিলতি নিয়ে। তবে প্রকৃত সত্য প্রকাশ পাবে কেবল প্রশাসনিক তদন্তের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। ওর হাতে, ডাইন হাতের একটা আঙ্গুল ইনফেকশন ছিল, আর ওর পেটের মধ্যে একটা দাগ ছিল। সেম ওই ডেড বডিতেই আছে। ওই কারণে আমরা, মুখটা তো একদম ফাটা, মুখ তো নাই, কিন্তু বডির মধ্যে চিনিয়ে আমরা লই যাইছি। আবার পরে এখন আমরা যে শাস্ত্রগুলো করার পরে তাই আধা ঘন্টা পরে আইয়া পড়ছে। হওয়ার পরে তো আমি লগে লগে মণ্ডল কমিটি জানানি। সম্পূর্ণ দাহ করার পরে আমরা একটা ছোটো
সারাধুয়া সেইটাও করা শেষ পুরা পরে আইসে, এই সারাধুয়া শেষ হওয়ার 10 মিনিট পরে আইসে মানুষটা। না এখন তো আমি যে ওই যে সুরজিৎ সিনহা ওকে আমি বলছি যে মানুষটা তো এরকম এরকম আইসে, আর সাবুদ্দিনরে জানাইছি যে মানুষটা এরকম আইসে, আমরা এইরকম এরকম ছোটো সরাতটা শেষ হওয়ার 10 মিনিট পরে আইসে। পরে তো তারা মণ্ডল কমিটি সবে আইসে, আয়া তো দেখছে তারে জিগাইবার আর টাইম পাইছে না, মানুষ ভিড় ছিল, তো টাইমটা একটু সরানি হয়েছে। অতিরিক্ত বিরোয়ার কারণে আমরা একটু সরাইছি, যেমন অতিরিক্ত বিরোয়ার কারণে তো আমরা তো কিচ্ছু কথা ওর কাছ থেকেও জিজ্ঞেস করতে পারছি না, আমরাও কিছু ওকে কথা বলতেও পারছি না, ও কারণে আর কি আমরা একটু সরাই রাখছি। সিকিন্দা হসপিটালে যাওয়ার পর ওখানে যাইয়া আমি কোনো লাশ পাইনি। এরপরে আমি খেলেরিয়া হসপিটালে গেছি। হসপিটালে গিয়েও আমি কোনো পাইনি। না পাওয়া সত্ত্বে আমি ওইখানে লাটুমবাই দোষী হোটেলে গিয়া উপস্থিত হইলাম যে আমি শিলং যাই, আমি শিলং থাকি। তখন আমার শাম্বাউর পরিবারের খবর পাইছি যে তারা যাইতেছে তখন মেয়ে মানুষ যার কোনো দিকে পাইতো না, তখন আমরা ইয়েতে গেলাম পরের দিন সকালে আমরা থাস করতে গেলাম। থাস করতে গিয়া 3 জন মুসলিম মানুষ পাইছি, একজন মৌলানা আর 2 জন এখানে থাসকো ইয়েতে বাজারে গিয়া মৌলানা 3 জন মানুষ পাইছি, 3 জনই মুসলিম। 3 জন মুসলিম। তখন একটা ওর মধ্যে একটা মৌলানা আছে, হইল গিয়া বেঙ্গলের। তখন তারা আমরা কইছি এখানে যে বিস্ফোরণ হয়েছে ওই জায়গাটা কোনখানে। তো তারা জিগাইলো কি হয়েছে, বলে ওইখানে আমরা মানুষ একজন আছে। তখন তারা কইলো যে তার ফটো আছে। তখন কইলাম হ্যাঁ আছে। ফটোটা দেখানোর পরে ওই মৌলানাই কইলো হ্যাঁ এই মানুষটা ওইখানে আছে, আমি জানি বলিয়া যখন কইছে তখন আমরা এই যেখানে বিস্ফোরণ হয়েছে ওইখানে যাওয়ার লাগে রেডি হওয়ার পরে ওইখানে একটা গাড়ি রিজার্ভ করলাম 7,000 টাকা। 7,000 টাকায় রিজার্ভ করিয়া তখন আমরা জায়গাতে গেছি। যাওয়ার পরে ওইখানে গিয়া দেখলাম কি জলবাহিনী, BSF আর পুলিশ, লোকাল পুলিশ। তখন তার কাছে তো জিজ্ঞাসা করার কোনো কথাই নাই। তখন আমি ওইখানে একটা হোটেল আছে, চা হোটেলে গিয়া ফটো দেখালাম। দেখানোর পরে একজন মানুষে কইল ये आदमी तो इधर ही था, ये ব্লাস্ট হওয়ার আধা ঘন্টা আগে ওইখানে চা খাইয়া ওইখান থেকে গেছে। আচ্ছা, তারপরে তো আমি একটা সোর্স পাইলাম, পাওয়ার পরে গিয়া ওইখানে যারা লাশ বাহির করে তারা ওইখানে গেলাম, তারা ফটো দেখালাম। তখন একজনে কইল ওই লাশ বাহির করা মানুষ একজনে কইল ওই সামনের ঝুলে থাকে, ক্যাম্পে থাকে। তখন ওই ক্যাম্পে আমরা গিয়া সার্চ করলাম, রুমে সার্চ করার পরে একটা রুমে গিয়া পাইছি তারা মসুরি একটা পাইছি, তারা চিনছে এই মসজিদটা। হওয়ার পরে আমরা এখন কিছু একটা ফাইনাল হইলাম। ফাইনাল হওয়ার পরে আমার ভাগনা, আমার বোনের ছেলে শালচাপড়া, তার কাছে ফোন করছে। ফোন করার পরে কইল মামার ইয়েটা দাও, ফটোটা দাও। ওই হসপিটালে থাসকুর 3 জন আছে রুগী, 3 জন থাকি, একজন মারা গেছে, 2 জন আছে। তখন তারা ফটো দেওয়ার পরে ওরা যারা জিন্দা আছে তারা ইয়া ফটো দেখাইছে। দেখানোর পরে একজনে কইছে হ্যাঁ এটা মানুষ ওইখানে আসিল, ব্লাস্ট হওয়ার আধা ঘন্টা আগে আসিল, আর ইয়েতে ঝুলে গেল কি না আমরা জানি না। এই মানুষটার নাম তো সম্ভব, এই মানুষটার তো নাম সম্ভব। তখন আমরা তো ফাইনাল তখন আমরা যারা জলবাহিনী বাহির করে, মৃতা বাহির করে, ওরার কাছে ওরা কইলো একটু দাঁড়াও, এখন 3টা লাশ বাহির করতে। তখন আমরা 1টা পর্যন্ত বললাম, বোয়ার পরে ওখানে আর লাশ পাই না। বললো আরও দেরি হইব, রাত হইব, তোমরা এক কাম করো, ইয়েতে যাও, খেলেরিয়াতে আছে 3টা লাশ, আর শিলং সিভিল হসপিটালে 3টা লাশ, খেলেরিয়া হসপিটালে 3টা লাশ, সিভিল হসপিটালে 6টা লাশ। যখন খেলেরিয়াতে গেলাম, গিয়ে দেখলাম এর মধ্যে কেউ নাই। আচ্ছা, কেউ নাই কইয়া আমরা গেছি,
যাওয়ার পরে ওই শিলং হসপিটালে গিয়ে ঢুকছি ঢোকার সময় 8:30 9:30 বাজছিল, তখন তারা লাশ দেখাইছে না, কইছে কালকে আই। পরের দিন আমরা গেছি, গিয়া লাশ দেখালে আসি। ফার্স্টে যে লাশটা দেখাইছে এর কানে একটা রিং পিন্ধা, আমি গেলাম এটা না বুঝে। পরে আমি এদিকে যে ফোন করিয়া জিজ্ঞাসা করলাম, তো এ করে খবর একটা পাইছি যে একটা রিং বানানোর কথা আছে। আমি বললাম রিং বানানোর কথা আছে দিদি,